আমেরিকা যদি এবার ইরানের উপরে কোনো রকমের হামলা চালায়, তাহলে তারা মারাত্মক রকমের একটা বিস্ময়ের মুখে, সারপ্রাইজের মুখে পড়বে। এবার তারা হ্যাঁ, প্রস্তুত দিচ্ছে কিছু একটা দেখাবে। দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভীষণ ভাবে আটকে গেছে। এই যুদ্ধটা করতে এসে এক ধরনের বিপদে পড়ে গেছে আমেরিকা। একদম মানে চোরাবালিতে আটকে গেলে, আপনি চোরাবালি সম্পর্কে মানে ধারণা রাখেন কিনা, চোরাবালিতে পড়লে কোনো মানুষ সে যত দাপাদাপি করবে ওঠার জন্য, সে ততই কিন্তু ডুবে যাবে। এক ভয়ঙ্কর জিনিস। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু যত যুদ্ধ করতে চেয়েছে বা এটা নিয়ে যত দাপাদাপি করছে, তত সে বিপদে পড়ে যাচ্ছে। এটা গেল একটা জিনিস। আর একটা ব্যাপার হচ্ছে যে ইরানকে যুদ্ধ করে সে হারাতে পারেনি, ইরানকে ডিপ্লোমেসিতে হারাতে পারেনি, এগুলো হতে পারবেও না। এমনকি সে যে ব্লকেট দিয়েছে, সেই ব্লকেট কিন্তু খুব কার্যকর নাই। এই কারণে আমি আপনাকে বলি, গত 2-3 দিনের যে ঘটনা, আইআরজিসির পক্ষ থেকে একদম পরিষ্কার একদম সংখ্যা উল্লেখ করে যে এই গত 24 ঘন্টায় 23টা জাহাজ পার হয়েছে, গত 24 ঘন্টায় 35টা জাহাজ পার হয়েছে, গত 24 ঘন্টায় 30টা জাহাজ পার হয়েছে, এইভাবে কিন্তু বলা হচ্ছে। তার মানে হরমুজ বেশ কিছু জাহাজ চলাচল করছে, এবং আইআরজিসির বা ইরানের সাথে সমন্বয় করে। তার মানে আমেরিকা বা ইসরায়েল যেখানে যেখানে ইরানকে আটকাতে চেয়েছিল, তার কোনো জায়গায় কিন্তু আটকাতে পারেনি। তো সেই জায়গা থেকে যুদ্ধ, এখন যুদ্ধে সে জিততে পারেনি আমেরিকা। এবং আমেরিকা ইসরায়েলের মতো দেশ, দুটো শক্তি যারা ইসরায়েলের ইরানের সাথে যুদ্ধ করে একসাথে যুদ্ধ করে জিততে পারছে না, সেটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু তাদের জন্য, প্রবলেম একটা। আবার সামনে নভেম্বরে মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনের আগে যুদ্ধে জড়িয়ে যাওয়া। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইশতেহারে বা নির্বাচনী বক্তৃতায় সবসময় বলেছেন যে তিনি ক্ষমতা আসলে সমস্ত যুদ্ধতন্ত্র সংঘাত সব বন্ধ করে দেবেন, 24 ঘন্টার ভিতরে ইউক্রেনের সমস্যার সমাধান করে ফেলবে। কিন্তু কিছুই হয়নি, বরং তিনি নিজে এমন এক ভয়ঙ্কর ভাবে জড়িয়ে গেছে এক নতুন যুদ্ধে, ইরানের সাথে নিজে নিজে নিজের দেশকে জড়িয়ে ফেলেছে, যে যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। এটা আমেরিকাই বলছে যে এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। এবং চাক সুমার গত 3 দিন আগে সিনেটে যে ভোটাভুটিটা হয়েছে, সেই চাক সুমার কিন্তু সেখানে বলেছেন যে একটা অপ্রয়োজনীয় যুদ্ধ, আননেসেসারি ওয়ার এটা। তো যাই হোক, তো আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প আটকা পড়ে গেছে। আপনার মিড টার্ম ইলেকশনকে সামনে রেখে বিপদে, কোনো মতেই ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল মিড টার্মে ভালো করতে পারবে না, ভরাডুবি হবেই যা পরিস্থিতি। এরপর সে সিনেটে কিন্তু প্রস্তাব পাশ হয়েছে যে কংগ্রেসের অনুমোদন ছাড়া আর যুদ্ধ করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প। এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভেও কিন্তু এই প্রস্তাব পাশ হওয়ার কথা ছিল। এটা জোর করে ঠেকিয়েছে রিপাবলিকানরা। জুনে এই ব্যাপারে ভোটাভুটি হবে, এবং যখনই ভোটাভুটি হোক নিশ্চিতভাবে তারা হারবে, তাদের পক্ষে লোক পাচ্ছে না। এবং সিনেটের যে যে রিপাবলিকান দল হেরেছে এ ভয়ঙ্কর ভাবে, আপনি তো জানেন মনে হয় যে 4টা রিপাবলিকান, 4জন সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, তার মানে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে ভোট দিয়েছে। আর 3জন সিনেটের ভোট দানে বিরত ছিল, মানে কার্যত তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেন। তার মানে 7জন, এটা ইটস এ বিগ ম্যাটার। সিনেটের 7টা ভোট মানে অনেক বড় ব্যাপার। তো সবকিছু মিলে আবার আন্তর্জাতিক অঙ্গনে ভীষণ চাপে, কারণ এই হরমুজ প্রণালী ব্লকেট করে ইরানের পক্ষ থেকে কন্ট্রোল করার কারণে এখন তেলের প্রবাহ স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেছে এবং হারিয়ে গেছে। এই জায়গায় সারা বিশ্বের কাছে জবাবদিহি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেই করতে হবে, কোনো না কোনো ভাবে করতে হচ্ছে। আমরা সামনাসামনি দেখি না, ভেতর ভেতরে তার উপরে অবশ্যই চাপ আছে। আপনার চীন, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সমস্ত দেশের পক্ষ থেকে তার কাছে নিশ্চয়ই মেসেজ যায়, ফোন যায় যে ভাই তুমি করো কি, আমাদের তেলের আমাদের গ্যাসের সমস্ত ব্যবস্থা তো সব বন্ধ করে দিলে, যুদ্ধটা করতে গেলে কেন, কি হলো, কেমন। তো সারা বিশ্ব থেকে চাপে, দেশের জনগণের ভিতরে চাপে। এবং আপনি খেয়াল করেছেন নো কিং যে মুভমেন্টটা হলো, নো কিং মুভমেন্ট মানে কি, নো ট্রাম্প না, নো কিং। কিং মানে রাজা। এই রাজা কেন বলছে, এই রাজা বলার মূল কারণ যে সে রাজার মতো প্রজার মতো আচরণ করছে, রাজা প্রজার সম্পর্ক বানিয়ে ফেলেছে। তার মানে, এবং সে ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন, আপনি খেয়াল করেছেন কিনা, যে তিনি একটা ভালো অটোক্র্যাট। তিনি বলেছেন আমি একজন ভালো অটোক্র্যাট, তিনি কিন্তু বলেছেন এই কথা। তো এই সমস্ত সমস্ত দিক দিয়ে দেখলে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে আটকে গেছে। এই আটকা অবস্থা থেকে বের হওয়ার কোনো পথ নেই। যুদ্ধ করেও ইরানের বিরুদ্ধে জিততে পারছে না, আবার যুদ্ধের রণভঙ্গ দিয়ে যে চুপ থাকবে সেটা করলে একদম সরাসরি করা যায়। আবার চুক্তি করতে গেলে ইরানের শর্ত ছাড়া সে চুক্তি হবে না। ইরান তো বলছে যে তুমি যে জিনিস আমার কাছ থেকে তুমি যুদ্ধের ময়দান থেকে আদায় করতে পারোনি, যে পরমাণু কর্মসূচি আমি বন্ধ করিনি, যে ইউরেনিয়াম আমি তোমাকে দেইনি, যে হরমুজ আমি খুলে দেইনি, তুমি যুদ্ধ করে আমার কাছ থেকে যা নিতে পারবে, তুমি তার চুক্তির টেবিলে এসে আমার কাছ থেকে এগুলো কিভাবে চাও? অতএব হবে না। তার মানে চুক্তিতে সে পারবে না।
তারপরে দেশের ভিতরে সে বিপর্যস্ত অবস্থায়, পলিটিক্যালি বিপর্যস্ত অবস্থায়, কোনো ডিপ্লোম্যাট, কোনো বিশ্লেষক সারা বিশ্বের কেউ তার পক্ষে কথা বলছে না। বিশ্বে অর্থনৈতিক এবং জ্বালানি ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, এর জন্য ডোনাল্ড ট্রাম্প চাপবেন। এবং চীনে গিয়েছিল বড় মুখ করে, যে ফুসলে ফসলাই বিভিন্ন কায়দায় যদি শি জিনপিংকে একটু পক্ষে এনে ইরানকে চাপ দিয়ে যায়, কিন্তু তা মোটেই হয়নি। এবং রাশিয়া তো ওই আড়ালে বসে এক এক ধরনের মজা দেখছে রাশিয়া। এবং রাশিয়ার পুতিন, আমরা আসলে পুতিনকে নিয়ে আলোচনা করি না, পুতিন যে কত বড় বিগ প্লেয়ার, এবং এই এই সমস্ত অনেক গেমের সেই সেই এই ব্যক্তি গেম মেকার, এই পুতিনই কিন্তু গেম মেকার। এবং ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার পিছনে পুতিনের হাত আছে বলে বলা হয়। আমেরিকার রাজনীতিতে এই বিষয়টা নিয়ে তো তোলপাড় সৃষ্টি হয়েছে, এর আগের বার হয়েছে, আগেরবার। এবং সেই ট্রাম্পই তো এবার ক্ষমতা এসেছে, সেখানে পুতিনের মেকানিজম নেই তা তো না। এবং পুতিনের মেকানিজমের পিছনে যে প্রধান পরিকল্পনা, সেটা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি, এইরকম একজন অযোগ্য লোককে যদি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বসানো হয় এবং দুটো টার্ম যদি তাকে ক্ষমতায় রাখা হয়, তাহলে আমেরিকাকে পৃথিবীতে জিরো করে ফেলা যথেষ্ট। দিস ওয়াজ দ্য প্ল্যান, দিস ওয়াজ দ্য প্ল্যান। এবং এই প্ল্যান কেন? আমেরিকা, সরি, রাশিয়া, চীন এবং ইরান, এই তিনটা দেশ চাই এই যে ইউনিলেটারাল যে ওয়ার্ল্ড অর্ডার আছে, এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করে দিতে। এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করতে গেলে আমেরিকাকে বহু দিক দিয়ে আটকে ফেলতে হবে। এবং তার জন্য একটা যদি খুব ব্রিলিয়ান্ট, খুব এফিশিয়েন্ট যদি কোনো ব্যক্তি প্রেসিডেন্ট থাকে, তাহলে ঝামেলা। এই ডোনাল্ড ট্রাম্পের মতো লোক, যাকে সহজেই টোপ দিয়ে ফেলানো যায়, ওই রকম একটা ব্যক্তি দরকার। এই খেলাটা খেলেছে মেবি পুতিন, এর সাথে তো ইরান এবং শি জিনপিং তারা তো আছেই। সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্প যে অবস্থায় ফাঁদে পড়ে গেছে, চোরাবালিতে আটকে গেছে, এই চোরাবালি থেকে তার কোনো মুক্তির কোনো উপায় নেই। যার কারণে তিনি নানান কথা বলছেন, নানান গান গাইছেন, কোনো গানই, কোনো কিছুই তাকে সফলতা এনে দিতে পারছেন, এটা হবেও না। জি, কিন্তু তাহলে এটা আপনি তো বললেন যে কোনোভাবেই ইরানের কাছ থেকে এগুলি নিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো হোয়াট ইজ দ্য এন্ড অ্যাকচুয়ালি? কিভাবে এখান থেকে তারা এক্সিটটা নিবে? হোয়াট উড বি দ্য লাস্ট পয়েন্ট? হ্যাঁ, জি বলুন। আপনি বলুন, শেষ করুন আপনার প্রশ্ন। না, আমি বললাম যে তাহলে আহ যুক্তরাষ্ট্রের এখানে প্রাপ্তিটা কি হবে? যুক্তরাষ্ট্র কি খালি হাতে যাবে এখান থেকে? যুক্তরাষ্ট্রের এখানে আমাদের এই প্রশ্ন থাকতেই পারে, কারণ আমরা তো একটা বিগ আমেরিকাকে সবসময় দেখে অভ্যস্ত। যার কারণে আমাদের ভেতরে এই প্রশ্ন বারবার আসবেই যে আমেরিকা কি এমনি ছেড়ে দেবে? এই প্রশ্ন বারবার আসবে। আমেরিকা এমনি ছাড়তে চাইবে না, কোনো মতেই, কোনো দিনও ছাড়তে চাইবে না। কিন্তু সে কোনো কিছু অর্জন করতে পারবে না ইরানের কাছ থেকে, এই কারণে যে ইরান এখানে প্রধানত একা না, ইরানের সাথে রাশিয়া, চীনের মতো শক্তি আছে। পাশাপাশি আপনি খেয়াল করে দেখেছেন যে প্রতিবেশী দেশগুলো কিন্তু কার্যত আমেরিকার, ইরানের পক্ষে, ইরানের পক্ষে। কারণ হচ্ছে কি, আপনি দেখেন একটা বিষয়, যে আরব দেশগুলোতে যে সমস্ত মার্কিন ঘাঁটি, সেই ঘাঁটিগুলোর উপর যেভাবে একের পর এক হামলা চালিয়েছে, সেটা তো মার্কিন ঘাঁটির উপর হামলা। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে ওই সমস্ত দেশের উপরেও তো হামলা। যদিও আমরা বলছি, ইরান বলছে যে আমরা ওই সমস্ত দেশের উপর হামলা চালাচ্ছি না, কিন্তু কার্যত তো ওই সমস্ত দেশের, আলটিমেটলি ওই সমস্ত দেশের অনেক কিছুর উপর হামলা হয়েছে। কিন্তু একটা দেশও, শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত ছাড়া, একটা দেশও কিন্তু ইরানের বিরুদ্ধে একটা গুলি ছোড়েনি, এই কথা চিন্তাও করেনি। কেমন? তো সেক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সাথে, পাকিস্তান সহ প্রতিবেশী যত দেশ, 15টা প্রতিবেশী দেশ ইরানের, জলসীমার সাথে অথবা ল্যান্ড বর্ডারে। তো এই 15টা প্রতিবেশী দেশের প্রত্যেকটা দেশ ইরানের পক্ষে এবং ইরানের সাথে। সেক্ষেত্রে এবং আন্তর্জাতিক অঙ্গনে তো আমি বললাম। আর ইরানের নিজের, ওই যে আমরা বাংলা ভাষায় যেটা বলি হ্যাডম, যে হ্যাডম তো ইরানের আছে। আমি আজকেও একটা জায়গায় বললাম যে ইরানের হাতে যদি সামরিক শক্তি না থাকতো সেই রকম, তাহলে আজকে ইরানের অবস্থা থাকতো হ্যাডম যে আছে, যে হুমকিটা দেয়া হচ্ছে, যে মাত্রার হুমকিটা দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্র, যে এর আগে কখনোই এমন মানে আক্রমণ দেখেনি ইরান বা সারা বিশ্ব, যে আক্রমণ এবার করা হবে যদি ইরান চুক্তি তাদের ইচ্ছা মোতাবেক না করে। এই ধরনের সম্ভাবনা আপনি কি দেখেন কিনা? না, আমি আমি বলি, এখানে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ভাবে খবর বেরিয়েছিল আগের বার, কিছুদিন আগে, যে ওই যে যেদিন খুব ওই যে সময়সীমা বেঁধে দিয়ে বললো যে এত সময়ের ভেতরে যদি ইরান চুক্তি না করে, তাহলে তাকে পৃথিবী থেকে মুছে দেওয়া হবে। এখানে দুটো বিষয় খেয়াল করুন।
আগে সে কি দিয়ে হামলা করবে সে কথা পরে বলছে, আগে খেয়াল করুন যে কেন এই হুমকি দিচ্ছে। তার মানে কি কোনো মতেই তাকে কথা শোনানো যাচ্ছে না, তার কাছ থেকে আদায় করা যাচ্ছে না, কোনোভাবে আনা যাচ্ছে না। এই জন্য তাকে চূড়ান্ত হুমকি দিতে হয়েছে এবং সেই হুমকি থেকে তাকেই পিছিয়ে যেতে হয়েছে, তাকেই পিছিয়ে যেতে হয়েছে। ফলে উনি যত যা কিছু দিয়ে এই হুমকি দিক না কেন, ইরান এই হুমকিকে তোয়াক্কা করবে না। উনি সর্বোচ্চ কি করতে পারেন, পরমাণু বোমা মারবেন। কিন্তু আমার মনে হয় যে পরমাণু বোমা তিনি মারতে পারবেন কিনা আন্তর্জাতিক অঙ্গন থেকে এটা নিয়ে তাৎক্ষণিকভাবেই একটা রিয়াকশন আসবে তো বটেই। এবং এই ব্যাপারে আমার যা বিশ্বাস যে ইরানের পক্ষ থেকে একটা পাল্টা জবাবের মুখে পড়তে হবে ইরান আমেরিকাকে। সেক্ষেত্রে সেই জবাবটা কি, আমেরিকার সেই জবাব যখন একটা ধ্বংসস্তূপে পরিণত হবে না যুক্তরাষ্ট্র না ইসরায়েলের পারমাণবিক বোমার আঘাতে, তখন আর কি করবার থাকবে? এবং রাশিয়া সাগর ভাই চাইলেও বা কি এখানে, করবে সেখানে? সাগর ভাই, সাগর ভাই আমি বলি এখানে ব্যাপারটা একদম তো এরকম না যে চাইলেই পরমাণু বোমা মেরে দেবে। কারণ পরমাণু বোমা মারবে কি মারবে না চাইলে তার তো, সাথে চাইলে পরমাণু আমেরিকারই বোমা মারতে পারে, এটা তো উদাহরণ তো আছেই এর আগেও যুক্তরাষ্ট্রের। আর হলে পরে কি হতে পারে বলে মনে করেন? আর হ্যাঁ হওয়ার হলে সম্ভাবনা পরে কি আপনারা হতে বলছেন এবং পারে, ট্রাম্প। হলে পরে কি হতে পারে সেটাই আমি বলি। ইরান তো একদম ছোট্ট একটা দেশ না যে একটা দুইটা পরমাণু বোমা মেরে দিলে একদম পুরো দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তার তো না। এবং ইরানের সামরিক শক্তি বা সক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না, শত জায়গায় শত স্থানে। এবং এই যে পরমাণু স্থাপনা যে কয়টা আমরা শুনি, আসলে এই কয়টা নাকি এর চেয়ে আরো কয়েক গুণ বেশি হুনস। এবং ইরানের পরমাণু এবং কর্মসূচি তো আদতে কি পাহাড়ি। আপনিও কি মনে করেন কিনা সিরাজ ভাই, যে আসলে ইরান হয়তো ইতিমধ্যে তাদের পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, প্রস্তুত হয়ে আছে, যেটি ফরাজ এই হোসেন বলতে প্রশ্ন চাচ্ছে? এই প্রশ্ন জবাবে আমি আমি সাথে আরেকটা কথা জুড়ে দিই। আমার কাছে মনে হয় যে পরমাণু বোমা ইরান তার সেফটির জন্য, তার জন্য সে বানিয়ে ফেলেছে, বা এমন ভাবেই গোপন রেখেছে যে সেটা হয়তো এখন বলছে না, বাট সে বানিয়ে ফেলেছে। আমার ধারণা, এটা আমার ধারণার কথা বলছি। রাইট, রাইট। কারণ এক তারাও তো হুমকি দিচ্ছে যে হ্যাঁ, এবার যদি হুমকি দেয়, আই মিন কোন এক আক্রমণ করে, তাহলে এখানে এমন এখানে আক্রমণ আরেকটা করবো, কথা পাল্টা আছে। আক্রমণ, যেটা আমেরিকাও কখনো হ্যাঁ কল্পনা করতে পারেনি, এই ধরনের কথার হ্যাঁ, এটা প্রেক্ষিতে হলে। এটা হুম। একটা বিষয়, পাল্টা হুমকি দিচ্ছে তার মানে। এবং ইরানের পক্ষ থেকে বলা আছে যে আমেরিকা বা শত্রুরা আমাদের উপরে যেভাবে হামলা চালাবে আমরা সেইভাবে পাল্টা জবাব দেবো। তা যদি পরমাণু বোমা মারে তাহলে পরমাণু বোমা দিয়ে পাল্টা জবাব দেবে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ইরানের যে আইআর আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের যে কমান্ডার যিনি মারা গেছেন জুনের যুদ্ধে, মারা গেছেন জেনারেল আমির আলী হাজিজাদে। আমির আলী হাজিজাদে একটা ঘোষণা দিয়েছিলেন যে আমাদের হাতে এমন কিছু আছে যা পরমাণু প্রযুক্তির চেয়ে বেশি কিছু। খেয়াল করুন, পরমাণু প্রযুক্তির চেয়ে বেশি কিছু। তো পরমাণু প্রযুক্তির চেয়ে বেশি কিছু সেটা কি, এটা একটা ব্যাপার। উনি যেদিন ঘোষণা দিয়েছিলেন তার একদিন বা দুই দিন পরে কিন্তু তাকে ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়েছিল। কেমন? তার মানে ওই অ্যাচিভমেন্টটা ইরানের আইআরজিসি করে ফেলেছে। এখন ওই পরমাণু প্রযুক্তির চেয়ে সেটা যে কি এটা আমরা জানি না, কিন্তু বিভিন্ন আকার ইঙ্গিত থেকে, বিভিন্ন সূত্র থেকে যে খবর পাই তাতে এরকম কিছু ব্যাপার আছে যে তাদের কাছে এমন অস্ত্র আছে যে অস্ত্র ব্যবহার করলে কয়েক সেকেন্ডের ভিতরে একটা শহরের টোটাল ইলেকট্রিক ডিভাইস সমস্ত সবকিছু বিকল হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। তো আমেরিকার মতো একটা দেশ বা ইসরায়েলের মতো একটা জায়গায় যদি ইরান এই ধরনের কোনো অস্ত্র ব্যবহার করে, যা একদম কয়েক সেকেন্ডের ভিতর তার টোটাল ইলেকট্রনিক সিস্টেম বিকল করে দেবে, সে কখন কি করবে? এটা তো একটা বিগ একটা ম্যাটার। আচ্ছা, এছাড়া ইরান ইদানিং যে ঘোষণা দিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কিন্তু সাধারণত সামরিক ব্যাপারে কথা বলেন না। তিনি একবার বলেও ছিলেন এই কিছুদিন এই যুদ্ধের ভেতরে যে রাশিয়া চায়না থেকে হেল্প পাচ্ছে কিনা, তখন কিন্তু বলেছিলেন যে এই 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 বিষয়গুলো তো সামরিক ব্যাপার, সেটা আমাদের সামরিক কর্মকর্তারা বলবে, আমি ডিপ্লোম্যাটিক বিষয় নিয়ে কথা বলতে পারি। এই সেই আব্বাস আরাকচি গত 3-4 দিন আগে বলেছেন যে আমেরিকা যদি এবার ইরানের উপরে কোন রকমের হামলা চালায় তাহলে তারা মারাত্মক রকমের একটা বিস্ময়ের মুখে, সারপ্রাইজের মুখে পড়বে। তারা সারপ্রাইজ হবে। এই ধরনের একটা হুমকি কিন্তু তারা সবাই দিচ্ছে, যে এবার তারা হ্যাঁ প্রস্তুত দিচ্ছে, আছে কিছু একটা দেখাবে। তার মানে একটা হুম। জিনিসকে আপনি খেয়াল করুন, আপনার যদি থলিতে কিছু না থাকে, শূন্য থলি নিয়ে তো আপনি কত দূর এগোতে পারেন। পক্ষে ইরান এটা করে না, কারণ এই আমরা কোনো ইরান এটা উদাহরণ করে না। দেখিনি। এবং হ্যাঁ, ইরানকে আমরা যা দেখেছি এই পর্যন্ত দেখেন, যা তারা যে বলেছে তাই করেছে। মোকাবেলা করতে পারে,
মোকাবেলা যে করতে পারে ইসরায়েল এবং আমেরিকার মতো একটা শক্তিকে এট এ টাইম, ফলস সেটা তো স্টেটমেন্ট একদম পর্যন্ত পরিষ্কার। দেয়নি, এরা ফলস স্টেটমেন্ট আমাদের দেয়নি। কাছে একদম পরিষ্কার পরিষ্কার। হ্যাঁ, আপনার তো কাছে সেক্ষেত্রে আরেকটু বিষয় জানতে চাই, আপনি তো দীর্ঘদিন সে ইরানে ছিলেন, ইরানিদের মধ্যে বর্তমানে আসলে সেই স্পিরিটটা কিরকম আছে জনগণের মধ্যে? আমি যদি বলি, সরকারের সাথে কতটা জনগণ আহ সেই অবস্থানে রয়েছে যে সরকার যে কোনো ধরনের সিদ্ধান্ত নিলেও জনগণ কি আসলে ওই যে দল, বিরোধী দল, সরকারি দল নির্বিশেষে এখনো কি জনগণ সরকারের পাশে রয়েছে কিনা, সেখানে কি অবস্থা দেখুন, আছে? একদম একদম সহজ করে বলি, যদি আপনি জনগণের কথা বলেন তো জনগণের কাতার থেকেই আমি তুলে ধরি উদাহরণ। আজকে সম্ভবত 88 বা 89 ডেজ আফটার ওয়ার বিজ্ঞান, যুদ্ধ শুরু পর থেকে সম্ভবত আজকে 80-90 দিনের মতো একটা সংখ্যা দিন হচ্ছে। যুদ্ধ শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমেরিকার জনগণ তেহরান সহ বিভিন্ন শহরের রাজপথে আছে রাতের বেলায়। রাতের বেলায় রাজপথে থাকার কি মানে, বা কি বলছে তারা? তারা রাতের বেলায় রাজপথে থেকে ইরানের সরকারের পক্ষে সমর্থন দিচ্ছে। বিভিন্ন শহর, অলিগলি, রাজপথ পাহারা দিচ্ছে যে কোনো শত্রু যেন ঢুকতে পারে না, কোনো বিমান হামলা, কেউ যাতে হামলা, তারা তো আর এইভাবে হামলা বন্ধ করতে পারবে না, কিন্তু জনগণের উপস্থিতি মানে একটা ম্যাটার। আপনি সাধারণ জনগণের উপর তো এইভাবে কোনোভাবে হামলা করে দিতে পারবেন না, এটা একটা ব্যাপার আছে এটা। এবং তারা সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাচ্ছে, দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার সেগুলোর প্রতি সমর্থন জানাচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে বড় যে কাজটা করছে, তারা ফার্সিতে স্লোগান দেয়, মার্ক বার আমেরিকা, মার্ক বার ইসরায়েল। তার মানে ধ্বংস হোক আমেরিকা, ধ্বংস হোক ইসরায়েল। এই 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 স্লোগানকে ইসরায়েল এবং আমেরিকা ভীষণভাবে ভয় পায় এবং ঘৃণা করে। বাংলাদেশেও আমাদের হয় ধ্বংস হোক নির্বাচন, ইসরায়েল, আমেরিকা এই সমস্ত দেশের বিরুদ্ধে স্লোগান দেয় যে ধ্বংস হোক নির্বাচন। এই স্লোগানকে তারা কাউন্টি করে, কিন্তু ইরান যখন বলে মার্ক বার আমেরিকা, মার্ক বার ইসরায়েল, এটা কিন্তু খুব ডেঞ্জারাস স্লোগান মনে করে আপনার আমেরিকা এবং ইসরায়েল। এই স্লোগান ম্যাটার করে আমেরিকা এবং ইসরায়েলের জন্য। কেমন এই স্লোগান দিচ্ছে জনগণ সরকারের পক্ষে দাঁড়িয়ে, সরকারের পাশে দাঁড়িয়ে। এটা গেল জনগণের পক্ষ থেকে একটা বিষয়। আরেকটা বিষয় বলি, জানুয়ারিতে যে আন্দোলনটা শুরু করেছিল সরকারের বিরুদ্ধে কিছু লোক, এবং এই আন্দোলনে সশস্ত্র আন্দোলন, এবং এই এই আন্দোলনকারীদের জন্য আমেরিকা যে ইসরায়েল যে অস্ত্র পাঠিয়েছিল সে কথা তো ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন, আপনারা সবাই জানি। তো ডোনাল্ড ট্রাম্প সেই কথা বলে দেওয়ার পরে যে কি হয় উনি এটা বোঝেন কিনা আল্লাহ মালুম, আমি জানি না। তো এই যে অস্ত্র নিয়ে যারা সেই জানুয়ারির আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছিল, রাজপথে দাঁড়িয়ে হত্যাযজ্ঞ করেছিল, গুলি চালিয়েছিল জনগণের উপরে বা পুলিশের উপর বা নিরাপত্তা বাহিনীর উপরে, এদেরকে এখন বিচারের আওতায় এনে বিচার করে করে প্রত্যেক দিন 2 জন 3 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে ফাঁসি দেওয়া হচ্ছে। এ নিয়ে কিন্তু জনগণের পক্ষ থেকে একদম টু শব্দ নেই। তার মানে হচ্ছে যে এই যে যারা ক্রিমিনাল ছিল, ক্রাইমের সাথে জড়িত ছিল, সশস্ত্র ক্রিমিনাল, এদেরকে ফাঁসি দেওয়াতে জনগণ একদম খুশি এবং কোনো প্রতিবাদ নেই কিন্তু। এবং আপনি খেয়াল করে থাকবেন যে ইরানে যদি সত্যি সরকার পরিবর্তনের জন্য জনগণের ভেতরে কোনো আকাঙ্ক্ষা থাকতো, তাহলে এরকম একটা ভয়াবহ যুদ্ধের ভেতরে জনগণ রাস্তায় নামতে পারতেছে, সরকারের বিরুদ্ধেও তো নামতে পারতো, সরকারের বিরুদ্ধে নেমে কিন্তু একেবারে লন্ডভন্ড করে দিতে পারতো সরকারের। দিস ওয়াজ দ্য হাই টাইম। তা কিন্তু করেন, বরং তারা সরকারের পক্ষে, আইআরজিসির পক্ষে, বাসিদের পক্ষে, সামরিক বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে। ফলে দেশের জনগণ সরকারের পক্ষে কতটা আছে এবং দেশের জনগণের ফিলিংসটা কি, তাদের চাওয়া পাওয়া কি, তাদের অবস্থান কি, এগুলো একদম পরিষ্কার।